ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে আজ নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ইশরাকের মেয়র ইস্যুতে রিটের আদেশ আজ, দাবি আদায়ে নগর ভবনের সামনে জড়ো হয়েছেন ইশরাক সমর্থকরা। ঈদযাত্রায় পশ্চিমাঞ্চলে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ বিক্রি অনলাইনে, পূর্বাঞ্চলে মিলবে দুপুর 2টা থেকে। হাট না বসলেও খামারে কোরবানির পশু বেচাকেনা শুরু, গত বছরের চেয়ে দাম বেড়েছে অন্তত 10%। এবং এক দশকে বাংলাদেশের চা রপ্তানি কমেছে 7 গুণ, আন্তর্জাতিক মান অর্জনে পিছিয়ে পড়ার অভিযোগ গবেষকদের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে আজ আগারগাঁও নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে চলমান সংকট দূর হতে পারে বলে আশাবাদ জানায় দলটি। এ সময় নির্বাচন কমিশনকে ত্রুটিপূর্ণ মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দলের হয়ে প্রার্থীর পক্ষ নিচ্ছে নির্বাচন কমিশন। রকিবুল হাতের প্রতিবেদন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে বহালের দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে বিএনপি। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় চলমান পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বর্তমান প্রেক্ষাপটে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে দলটির নেতারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি তোলেন। অনতিবিলম্বে সংস্কার কমিশনের প্রস্তাব আমলে নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে এবং স্থানীয় সরকার নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানাচ্ছি। এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে সকাল 11টায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না, কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। এমনকি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করলে ইসি জনগণের আস্থাভাজন হবে বলেও মন্তব্য করেন এনসিপি নেতারা। এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না। এবং লোকাল গভর্নমেন্টের ইলেকশনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করে বাংলাদেশে গত তিনটা যে ইলেকশন হয়েছে, যে সিস্টেমের মধ্য দিয়ে এসেছে এবং বাংলাদেশকে পঙ্গু করে দেওয়া হয়েছে, সেটা থেকে আমরা বাংলাদেশকে মুক্তির দিশা খুঁজতেছি। বিএনপিকে আরও দায়িত্বশীল আচরণ এবং নগর ভবন অবরুদ্ধ করে নাগরিক সেবা বাধাগ্রস্ত না করার আহ্বান জানায় এনসিপি। বৃহৎ রাজনৈতিক দল হিসেবে, প্রতিষ্ঠিত দল হিসেবে যেই ম্যাচুরিটি জনগণ তাদের কাছ থেকে আশা করে, তারা কিন্তু সেটা দেখাচ্ছে না। শাহবাগ বন্ধ হচ্ছে, নগর ভবন বন্ধ হচ্ছে, যমুনা ঘেরাওয়ের হুমকি দিচ্ছে, নানাভাবে দেশে একটা অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করছে। ফলে আমি বলবো যে সবাইকেই এই জায়গা থেকে সরে আসা উচিত। প্রশ্নের জবাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই বলেও জানান দলের শীর্ষ নেতারা, বরং কিছু কিছু রাজনৈতিক দল টেন্ডার না পেয়ে বিরুদ্ধ অভিযোগ তুলছে বলেও দাবি তাদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা। ধানমন্ডি থানা থেকে 3 জনকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের কাছে ব্যাখ্যা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
সকালে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত নোটিশে এই তথ্য জানানো হয়েছে। ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক 3 জনকে মুচলেকা দিয়ে মঙ্গলবার 20 মে ছাড়িয়ে আনার ঘটনাকে কেন্দ্র করে এই নোটিশ দেওয়া হয়েছে তাকে। নোটিশে আগামী 3 কার্যদিবসের মধ্যে এই বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতেও বলা হয়েছে হান্নান মাসুদকে। হান্নান মাসুদের থানায় যাওয়া ও 3 জনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন এবং সমালোচনার সৃষ্টি হয়। এরই পরিপ্রেক্ষিতে এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো। বিএনপি নেতা ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ ফের বিক্ষোভ করবেন তার সমর্থকরা। দাবি মেনে না নেওয়া হলে শহরের সকল নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের কর্মচারীরা। এদিকে নগর ভবনের দ্বিতীয় দিনের মতো ব্লকেট কর্মসূচিতে দিনভর বন্ধ ছিল নাগরিক সেবা। শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশও দেওয়া হবে আজ। সিউল আহমেদের প্রতিবেদন। নগর ভবনের সামনে ষষ্ঠ দিনের মতো আন্দোলনে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। এদিনও তালাবদ্ধ ছিল পুরো নগর ভবন, সাথে দ্বিতীয় দিনের মতো ব্লকেট। এতে গোলাপশাহ মাজার থেকে নগর ভবনের রাস্তা ছিল বন্ধ। সকাল 11টার পর থেকেই একে একে বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, শ্রমিক দল যুক্ত হতে থাকে বিক্ষোভকারীদের সাথে। দাবি অনতিবিলম্বে ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করাতে হবে। একই সাথে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তারা। এই সরকার কেন তালবাহানা করছে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। ইস্তেফার মেয়র না ঘোষণা পর্যন্ত আমরা রাজপথে থাকবো, রাজপথ কাঁপাবো, জাহানের হবে দেখা যাবে। কোর্টের রায় আসছে, এখন আমাদের এই সুন্দর পরিবেশ করে আমাদের সুন্দর নগর ভবন গড়ার আমাদের লক্ষ্য, সেটা আমাদের বাধাগ্রস্ত করতেছে, তা আমরা রুখে দাঁড়াবো। দুপুরের পর বৃষ্টিতে থামেনি নগর ভবনের সামনের আন্দোলন। বৃষ্টির মধ্যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় কনসার্ট। আইনের সমস্ত অধ্যায় পুঙ্খানুপুঙ্খানুভাবে সম্পূর্ণ করেই আদালত রায় দিয়েছে। যেই রায়ের আলোকে গেজেট হয়েছে, গেজেটের আলোকে শপথ করেই সেবার দায়িত্বে তিনি নিয়োজিত থাকবেন। এই রায়ের প্রতি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কতিপয় উপদেষ্টার যে খামখেয়ালিপনা, যে বিড়ম্বনা, যে কালক্ষেপণ করছেন, সেটা আজকে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। পরে দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল ইউনিয়ন আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে। দাবি আদায় না হলে নগরের সকল সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। পরে আন্দোলন থেকে বুধবারের কর্মসূচি দেওয়া হয়। জানানো হয় সিদ্ধান্ত না এলে কঠিন পদক্ষেপ নেবেন তারা। আমাদের দাবি মানলো কি মানলো না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। এদিকে বুধবার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ দেওয়া হবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিটের আদেশ আজ। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মাজহার ইমন। ইমন, রিটের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে কিনা জানাবেন এবং আদেশ কখন দেয়া হতে পারে?
শুনানি এখনো শুরু হয়নি, একেবারে শেষ পর্যায়ের আজকে, অর্থাৎ রাজপথে একদিকে লড়াই করছেন ইশরাক সমর্থকরা এবং পাশাপাশি একজন ঢাকাবাসীর রিটের পক্ষে বিপক্ষে যেই শুনানি চলছে। গতকালকে কিন্তু দ্বিতীয় দফায় শুনানি হয়, অর্থাৎ প্রথম দফায় শুনানির আদেশ না পাওয়ার পরে পরবর্তীতে কিন্তু আবার পরের দিকে আবার শুনানি হয় এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি হাইকোর্ট থেকে একটি আদেশ পাওয়ার কথা যে মেয়র হিসেবে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেন কি শপথ নিতে পারবেন কি নিতে পারবেন, অর্থাৎ আইনি যে জটিলতার কথা আলোচনা সমালোচনা হচ্ছে দেশব্যাপী, সেই বিষয়টির একটি ফয়সালা কিন্তু আজকে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আসার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আজকে বেলা 12টার পরে মূলত এই আদেশটি আসতে পারে এবং হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং দেবাশিস চৌধুরী এই দুই বিচারপতির বেঞ্চ থেকে এই আদেশ আসতে পারে এবং আমরা কথা বলেছিলাম উভয় পক্ষের আইনজীবীর সাথে, তারা যেটি বলছেন যে তারাও কিন্তু এই আদেশের অপেক্ষা রয়েছে এবং গতকালকে তারা শুনানিতে যেটি বলেছেন যে রিটকারীর আইনজীবীর পক্ষে মোহাম্মদ হোসেন মূলত আদালতে শুনানি করেছেন, তিনি বিষয়টিকে আইনি কাছে তার যে আইনি বিভিন্ন জটিলতা রয়েছে, অর্থাৎ নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, ফল প্রকাশ নিয়ে প্রশ্ন রয়েছে, সেই বিষয়টি নিয়ে এসেছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইশরাক হোসেনের পক্ষে আদালতে শুনানি করেছেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং কায়সার কামাল, তারাও কিন্তু ইশরাক হোসেনের পক্ষ নিয়ে বিভিন্ন, অর্থাৎ আইনি যে জটিলতাগুলোকে এড়িয়ে বা আইনি জটিলতাগুলোর সমাধান দিয়ে ইশরাক হোসেন যাতে মেয়র পদে শপথ নিতে পারে এবং পাশাপাশি যেটি বলছিলাম যে রাজপথে কিন্তু একটি আন্দোলন চলছে ঢাকাবাসীর ব্যানারে, অর্থাৎ সার্বিক যে বিষয়টি নিয়ে যে ফয়সালা বা সিদ্ধান্ত আসার কথা রয়েছে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টার পরে এই বিষয়ে শুনানির আদেশ হতে পারে এবং শুনানি একেবারে যে মূল যে শুনানি কার্যক্রম সেটি কিন্তু গতকালকে শেষ হয়েছে এবং গতকাল কিন্তু দুই দফায় শুনানি হয়েছে। প্রথম দফায় শুনানিতে কোনো ধরনের সিদ্ধান্ত বা পূর্ণাঙ্গভাবে না হওয়ার কারণে পরবর্তীতে কিন্তু হাইকোর্টের বিচারপতিরা পরবর্তীতে আবার শেষের দিকে এসে শুনানি করে, অর্থাৎ সর্বশেষ যে শুনানি কার্যক্রম সেটি কিন্তু গতকালকে শেষ হয়েছে। আজকে আদেশ দিবেন আদালত। আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 12টার পর 12:30টার দিকে এই আদেশ আসতে পারে এবং উভয় পক্ষের আইনজীবী কিন্তু এই আদেশের অপেক্ষা রয়েছে, পাশাপাশি ঢাকাবাসী কিন্তু এই আদেশের অপেক্ষা রয়েছে। আমি একটু জানিয়ে রাখতে চাই যে 2020 সালে হওয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যখন নির্বাচন করে বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেন, তিনি কিন্তু ওই বছরই অর্থাৎ 2020 সালেই কিন্তু নির্বাচনের পর কিন্তু তিনি নির্বাচন সেখানে কিন্তু গিয়েছিলেন নির্বাচনী প্রশ্ন নিয়ে এবং নির্বাচনী ভোট চুরির অভিযোগ নিয়ে। পরবর্তীতে নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে নির্বাচনী ট্রাইব্যুনাল থেকে পদ পরিবর্তনের পরে কিন্তু একটি আদেশ দেওয়া হয় ইশরাক হোসেনকে মেয়র পদে বসানোর জন্য। পরবর্তীতে কিন্তু নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশ করে বিভিন্ন আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চলছে এবং আজকে এই হাইকোর্ট থেকে যে আদেশটা আসবে বলা চলে যে একেবারে একটি স্পষ্টভাবে আদেশ আসতে চলেছে যে নির্বাচনে যে ব্যবস্থা ছিল পরবর্তীতে যে ইশরাক হোসেন মেয়র পদে কি বসতে পারে কি পারে না সেই বিষয়টি কিন্তু আদালত থেকে আজকে আসার কথা রয়েছে। শুরু হয়েছে ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ পাওয়া যাচ্ছে আন্তনগর ট্রেনের 31 মের টিকিট। আগামী 7 জুনকে পবিত্র ঈদুল আজহার দিন ধরে ট্রেনের আসন অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বরাবরের মতো এবারের ঈদের আগে বিশেষ ব্যবস্থায় 7 দিনের ট্রেনের আসন বিক্রি করবে রেলওয়ে। 31 মে থেকে যাত্রা শুরুর 10 দিন আগের আন্তনগর ট্রেনের আসন অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলে চলাচল করার সব আন্তনগর ট্রেনের আসন সকাল 8টায় এবং পূর্বাঞ্চলে চলাচল করা সকল ট্রেনের আসন 2টায় বিক্রি শুরু হবে। হ্যালো, ঈদুল আজহা উপলক্ষে এখন পর্যন্ত পশুর হাট না বসলেও চট্টগ্রামের খামারগুলোতে পশু বেচাকেনা বাড়তে শুরু করেছে। পছন্দ করে অনেকেই আবার বুকিং দিয়ে যাচ্ছেন। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে গেল বছরের তুলনায় এবার জেলায় কোরবানি দাতা বেড়েছে 67,000। সে তুলনায় পশুর ঘাটতি রয়েছে প্রায় 35,000। এদিকে খামারিরা বলছেন উৎপাদন খরচ বাড়ায় দাম বেড়েছে প্রায় 10%। কাজী মাহফুজ জানাবেন বিস্তারিত। পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র কয়েকদিন। ঈদ ঘিরে এরই মধ্যে ব্যস্ততা বেড়েছে চট্টগ্রামের পশুর খামারগুলোতে। ভালো দামের আশায় নিজের শখের গরুগুলোকে আকর্ষণীয় করে তুলতে ব্যস্ত খামারিরা। ইতোমধ্যেই শুরু হয়েছে পশু বেচা বিক্রি। ঝামেলা এড়াতে আগে ভাগে খামারে এসে গরু দেখছেন অনেকে। পছন্দ হলে বুকিং দিয়ে রাখছেন কেউ কেউ। রিকোয়েস্ট করতেছে আর কি একটু যাতে কম দিয়ে দেয়, ওনাদের খরচ বেশি বলতেছে, ওই জন্য একটু সময় নিচ্ছে, দেখি
রিকোয়েস্ট করে নিতে পারি। আমরা আগে নিয়ে নিচ্ছি তো একটু মনে করেন এই হাট থেকে না নিয়ে এবার ট্রাই করতেছি এগুলো থেকে নিয়ে একটু দেখি কেমন হয়। এমনি গরু এখানে অনেক ভালো আছে, দাম আছে মোটামুটি, আর গোখাদ্যের দাম তো বেশি, সেই অনুপাতে দামটা ঠিকই আছে। 2015 সালে চট্টগ্রামে পশু কুরবানি হয় 5 লাখ। 2024 সালে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় 8,19,000-এ। অন্যদিকে এবার সরবরাহ কিছুটা কম থাকায় স্থানীয়ভাবে প্রস্তুত করা হয়েছে 8,60,000 গবাদি পশু। ঘাটতি রয়েছে প্রায় 35,000। জেলা প্রাণী সম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ছোট বড় মিলিয়ে 14,256টি খামার রয়েছে। এছাড়া অস্থায়ীভাবে গড়ে উঠেছে বেশ কিছু খামার, যেখানে 3 পার্বত্য জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে মৌসুমি খামারিরা কুরবানির পশু সংগ্রহ করছেন। ফলে ঘাটতি পূরণে কোনো ধরনের সমস্যা হবে না বলছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তারা। কাঁচা ঘাসের সরবরাহটা এখানে কম, অনেকেরই কাঁচা ঘাস কিনে খাওয়াতে হয়। এখানে অনেকেরই যাদের এখানে কাঁচা ঘাসের প্লট আছে, যারা কাঁচা ঘাস তৈরি করে, তারাই ভালো করতেছে। এখানে চারণভূমির অভাবে এবং অন্যান্য আদার্স ফ্যাসিলিটিসের কারণে কিছুটা গরু খামার এখানে কমে গেছে, কিন্তু এখনও এখানে এলাকাতে অনেক বড় বড় খামারে আছে। কুষ্টিয়া, পার্শ্ববর্তী বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এসব এলাকা থেকে গরু আসে। এই ঘাটতি চাহিদাটা আমরা এভাবে ফিল আপ করে থাকি। না, আমাদের আসলে খাদ্যের দামের কারণে কিছু একটু অনুৎসাহিত হয়, কারণ খাদ্যের দামটা অনেক বেড়ে গেছে। গেল বছরের চেয়ে এবছর কোরবানির পশুর দাম 10% পর্যন্ত বেড়েছে। গোখাদ্যের দাম অস্বাভাবিক হারে বাড়ায় এবং পশু মোটাতাজা করতে বেশি অর্থ খরচ হওয়ায় এবার দাম কিছুটা বেশি বলছেন খামারিরা। দাম একটু বেশি হবে কারণ হলো গতবারে ভুসির রেটটা একটু কম ছিল, তবে এবার প্রতি বছরে নিয়ে এবারও আমাদের ভুসির দামগুলো বাড়তেছে। আমাদের এখানে সর্বোচ্চ 4 থেকে 4.5 লাখের মধ্যে গরু আছে, অ্যান্ড দেন সর্বনিম্ন আপনার 41 পর্যন্ত আছে। স্বাভাবিকভাবে গত বছর তুলনায় এবছর একটু গরুর দাম একটু বৃদ্ধি পাবে সব জায়গায়, আমাদের না শুধু, সব জায়গায়, চিরাঙে সব জায়গায় বৃদ্ধি পাচ্ছে। গেল বছরের তুলনায় এবার চট্টগ্রামে কুরবানিদাতা বেড়েছে 67,297 জন। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট ও সুনামগঞ্জে বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে। ইতিমধ্যেই সুরমা ও কুশিয়ারা নদীর বেশ কয়েকটি পয়েন্টে পানি বিপদসীমার কাছাকাছি। গেল 2 দিন ধরেই টানা ভারী বর্ষণের কবলে সিলেট। রাতে বৃষ্টি না থাকলেও সকাল থেকে ফের শুরু হয় বর্ষণ। এতে সুরমা পয়েন্টের পানি 2.88 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 3.22 সেন্টিমিটার নিচে পানি প্রবাহিত হচ্ছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে আরও কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকলে বিপদসীমা অতিক্রম করে দেখা দিতে পারে বন্যার। বৃষ্টি অব্যাহত থাকায় সিলেট নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার আতঙ্কে দিন কাটাচ্ছেন নগরবাসী। এদিকে গেল 3 দিন ধরেই বৃষ্টির কবলে হাওরের জেলা সুনামগঞ্জ। পাশাপাশি উজান থেকে নেমে আসা ঢলে বাড়ছে জেলার সকল নদ নদীর পানি। এতে বন্যা আতঙ্ক নিয়ে দিন পার করছেন ভাটি অঞ্চলের মানুষ। বরিশালে তেতুলিয়া নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। প্রতিনিয়ত ভাঙনের কবলে মেহেন্দিগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের 9 কিলোমিটার এলাকা। ইতিমধ্যে বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন ঠেকাতে 728 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাবেন ফেরদৌস সোহাগ। তেতুলিয়া নদীর তীব্র ভাঙনের কবলে বরিশালের মেহেন্দিগঞ্জ। বিলীন হয়েছে স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ সহ অসংখ্য ঘরবাড়ি আর ফসলি জমি। ফাটল দেখা দিয়েছে মসজিদ আর কবরস্থানের দেয়ালেও। মেহেন্দিগঞ্জের মূল সড়ক ছিল এই নদীতে বিলীন হয়ে গেছে, এবং কি এই যে পাশে মসজিদ 200 বছরকার পুরানো মসজিদ ফাটল ধরে গেছে। এই তেতুলিয়া নদীতে আমাদের সব বিলীন করে লয়ে গেছে। আমাদের ঘর বাড়ি, মসজিদ, মাদ্রাসা, প্রাইমারি স্কুল সব চলে গেছে নদীর গর্ভে। এখন আমাদের সরকার যদি বাঁচাইতে পারে। একই অবস্থা তেতুলিয়া নদীর দক্ষিণ উলানিয়া, চাঁদপুর ও
ও মেহেন্দিগঞ্জ সদর উপজেলা জুড়ে। শীতে কিছুটা শান্ত থাকলেও বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয় এই ভাঙন। চলতি বছরের মার্চ থেকে ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন শত শত মানুষ। আর ভাঙনের ঝুঁকিতে শতাধিক স্থাপনা, ঘরবাড়ি ও আশপাশের এলাকা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে একাধিকবার জিওব্যাগ ফেলা হলেও মেলেনি স্থায়ী সমাধান। ফলে শুধু খরচ হয়েছে সরকারি অর্থ। শত শত বাড়িঘর ভেঙে নিয়েছে এবং সুপারি বাগান এবং বিল, কৃষি জমি এবং বাড়িঘর অনেকেরই ভাঙিয়ে নিয়ে গেছে নদীতে। 4 বছরের ব্যবধানে প্রায় 1.5 কিলো নদী ভেঙে স্কুলের কাছাকাছি চলে আসছে। এই হাই স্কুল, চারতলা ভবন এগুলা এই নদীর এককালে নিকটেই, যাতে অতি দ্রুত যদি সরকারি বাজেটের কোনো কাজ না হয় তাহলে আমরা বিতাড়িত হয়ে যাইতে বোকা। ছোটবেলা আমরা নদী দেখছি এককালে বোলার কাছার থেকে ইলিশিয়া নদী, এখন ভাঙতে ভাঙতে আমাদের এই তেঁতুলিয়া নদী সংলগ্ন হয়ে গেছে। সরকারের কাছে দাবি জানাই, সাহার কাছে আমাদের আকুল আবেদন যে আমাকে কিছু সাহায্য করেন, না আমাদের বাঁচার কোনো তাগিদ নাই, আমাদের যা আছে ও নিয়ে যাইব। যেভাবে কোনো একটা নদী ভাঙনের ক্ষেত্রে প্রজেক্ট নেওয়া দরকার, ঠিক সেভাবে আপনার নেওয়া হয় না। দেখা যায় রিঅ্যাক্টিভ নেচারে কিছু একটা হয়েছে, সঙ্গে সঙ্গে সেখানে আপনার একটা প্রজেক্ট নেওয়া হয় এবং অনেক টাকা নষ্ট করা হয়। এতে করে কিছু ঠিকাদার এবং অসাধু কর্মকর্তা কর্মচারীরা হয়তো লাভবান হয়, কিন্তু কাজের কাজ কিছু হয় না। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন ঠেকাতে 728 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে স্থায়ী সমাধান সম্ভব। আর জেলা প্রশাসক বলছেন, নদীর এক পাশে চর পড়ায় অন্য পাশ ভাঙনের কবলে পড়েছে। এতে চরের বালু কাটার উদ্যোগ নেওয়া হয়েছে বলছেন কর্মকর্তারা। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড তথা পানি সম্পদ মন্ত্রণালয় গুরুত্ব সহকারে কাজ করতেছে। 728 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প আমরা প্রণয়ন করে পানি উন্নয়ন বোর্ডের যে আমাদের হেড অফিসে দাখিল করেছি। আমরা আশা করতেছি যে এই প্রকল্পটা যদি অনুমোদন হয়, এই 9 কিলোমিটার অংশের নদী ভাঙন রোধ হবে। পাশাপাশি যে জায়গাটুকু আপনার সাদিকপুর ইউনিয়নের অপোজিটে যে চর পড়েছে, সেখানে আমরা বিআইডব্লিউটি এর মাধ্যমে সেখানে একটা ড্রেজিংয়ের ব্যবস্থার জন্য আমরা কাজ করে যাচ্ছি। সার্ভে টিম এখানে এসছে, তারা দেখেছে সেখানে কীভাবে ড্রেজিং করা যায়, তাহলে এই স্রোতটা একটু যদি কমে যায় তাহলে এখানে ভাঙনের প্রবণতা একটু কমে যাবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শুধুমাত্র তেঁতুলিয়া নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 লাখের বেশি মানুষ। আর এই নদী ভাঙন ঠেকানো গেলে রক্ষা করা যাবে প্রায় 4.5 কোটি টাকার সম্পদ। স্থানীয়দের মতে 2022-23 সালের বর্ষায় এই তেঁতুলিয়া নদীর ভাঙন হয়েছিল সবচেয়ে তীব্র। উপজেলা সদর এবং পৌরসভা থেকে এই নদীর দূরত্ব এখন মাত্র 1 কিলোমিটার। প্রতিনিয়ত কিন্তু এই দূরত্ব কমছেই। এই ভাঙন এখনই যথাযথভাবে ঠেকানো না গেলে একসময় মেহেন্দিগঞ্জের অস্তিত্ব থাকবে না, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন, মেহেন্দিগঞ্জ, বরিশাল। বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে যশোরের বিমান বাহিনী একাডেমি প্যারেড গ্রাউন্ডে। সেখান থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসিফ ইকবাল। আসিফ, কুচকাওয়াজে এই মুহূর্তে কি আয়োজন চলছে, বিস্তারিত জানাবেন। মুক্তি, কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি গ্রাউন্ড যশোরে কিন্তু গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজটি শেষ হয়েছে। এখানে কিন্তু 86তম বাফা কোর্সের 46 জন কমিশন অফিসার কিন্তু আজকে কমিশন প্রাপ্ত হলেন এবং তারা বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন যুক্ত হলেন। এখানে একটু জানিয়ে রাখি, আজকে এই গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে কিন্তু প্রধান অতিথি হিসেবে ছিলেন নৌবাহিনীর প্রধান। তিনি কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থেকে এখানে যে প্যারেডটি অনুষ্ঠিত হয়েছে সেটি প্রদক্ষিণ করেছেন। এখানে কিছুক্ষণ আগে মনোজ্ঞ বিমান কসরত যেগুলো আমরা বলে থাকি যেটিকে, সেটি অনুষ্ঠিত হয়েছে এবং বিশেষ করে এখানে যারা কমিশন প্রাপ্ত হয়েছেন অর্থাৎ 46 জন নবীন অফিসার, তাদের কিন্তু আমরা দেখেছি এখানে শপথ বাক্য পাঠ করানো হয়েছে। তারা যেন ভবিষ্যতে বাংলার আকাশ মুক্ত রাখার যে শপথটি আছে সেই শপথটি কিন্তু তারা এখান থেকেই নিয়েছেন এবং তারা এখানে শপথ করেছেন যে তারা তাদের জীবনের বিনিময় হলেও কিন্তু দেশের যে আকাশটি আছে সেই আকাশটি মুক্ত রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। এখানে জানিয়ে রাখি 46 জন অফিসার কিন্তু আজকে কমিশন প্রাপ্ত হয়েছেন, তার মধ্যে একজন নারী অফিসার রয়েছেন। তারা কিন্তু বিভিন্ন ডিসিপ্লিনে কিন্তু তারা আসলে তাদেরকে বিভিন্ন পদক তারা পেয়েছেন। তাদের
প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য কিন্তু তাদেরকে নৌবাহিনী প্রধান, যিনি আজকে প্রধান অতিথি হিসাবে এইখানে উপস্থিত ছিলেন, তিনি কিন্তু তাদের বিভিন্ন পদক প্রদান করেছেন। তারা কিন্তু সেই পদকটি নেওয়ার সাথে সাথে কিন্তু তারা এখানে মনোজ্ঞ কিন্তু ডিসপ্লে এখানে প্রদর্শন করেছে, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু একটি মনোজ্ঞ আসলে বিমানের যে ডিসপ্লেটি হয়ে থাকে সেটি কিন্তু কিছুক্ষণ আগে অনুষ্ঠিত হয়েছে। মোট এখানে আজকে 46 জন অফিসার কিন্তু আজকে এখানে কমিশন প্রাপ্ত হলেন। তারা এই নতুন অফিসাররা বিমানবাহিনীর যে তাদের যে স্লোগান বা তাদের যে শপথটি আছে সেই শপথটি তারা পুনরায় আজকে নিয়েছেন যে বাংলার আকাশকে এবং বাংলাদেশের মানুষকে মুক্ত এবং বাংলাদেশের মানুষের জন্য তারা সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন এবং তাদের যে দায়িত্বটুকু আছে এই দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের আকাশ মুক্ত রাখার যে দায়িত্বটি তাদের উপর অর্পিত আছে সেই দায়িত্বটি তারা গভীরভাবে পালনের চেষ্টা করবে, সেই শপথটি কিন্তু তারা এখান থেকে নিয়েছেন এবং যারা এখানকার আছে তারা আসলে বিশ্বাস এবং আস্থা রাখতে চাচ্ছেন যে এই নবীন অফিসাররা বাংলার আকাশ মুক্ত রাখার যে বিমান বাহিনীর যে প্রত্যয় আছে সেটি পুনরায় পালন করতে সক্ষম হবে। তো এই ছিল আমার কাছে বিমান বাহিনী একাডেমি যশোর থেকে। বাংলাদেশ বিশ্বের অন্যতম চা উৎপাদনকারী দেশ হলেও আন্তর্জাতিক বাজারে চা রপ্তানিতে এখনও অর্জিত হয়নি কাঙ্ক্ষিত সাফল্য, বরং দিন যত যাচ্ছে ততই রপ্তানিতে পিছিয়ে পড়তে হচ্ছে। চা উৎপাদন ও রপ্তানি প্রক্রিয়ায় জটিলতা ও কাঠামোগত সমস্যার কথা বলছেন বিশ্লেষকরা। যদিও চা বোর্ডের মতে ধীরে ধীরে চা রপ্তানিযোগ্য পণ্যে পরিণত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আন্তর্জাতিক চা দিবসে গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। এক কাপেই মেলে ইতিহাস, সংস্কৃতি আর হৃদয়ের কোমলতার অনুপমা স্বাদ। এই চা একসময় বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে অন্যতম ছিল, আন্তর্জাতিক বাজারেও ছিল সাফল্যের দাপট। কিন্তু বিগত কয়েক বছরে দেশের চা শিল্পে যে কালো মেঘ দেখা দিয়েছে তা এখন আরও ভারী হচ্ছে। বিশ্ববাজার থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বের চা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান বেশ টলমলে। রপ্তানিকারক দেশ হিসেবেও অতীত অর্জনে পড়েছে ভাটা। গত এক দশকে রপ্তানি কমেছে অন্তত 7 গুণ থেকেও বেশি। সংশ্লিষ্টরা বলছেন শ্রমের মজুরি, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়া সহ উৎপাদন খরচ বৃদ্ধি মূলত এই শিল্পের দুরবস্থার কারণ। প্রোডাকশন কমায় সবাই কোয়ালিটির দিক দিয়ে মনোযোগ দিতেছে, কিন্তু তারপরেও ওই আশানুরূপ মূল্য কেউ পাইতেছে না। প্রাইসটা আছে আপনার এভারেজ, ন্যাশনাল এভারেজ 205 টাকা, বাট সিওপি কিন্তু আর ওই 205 টাকা 60 টাকা না, 210 টাকা 20 টাকা সিওপি। সো সবারই কিন্তু লস হচ্ছে। সিন্স লাস্ট 5-7 ইয়ার্স ডিমান্ডের সাপ্লাই নিয়ে আমার মনে হয় কেউ ওইটা ফোকাস করতেছে না। বিশ্লেষকরা বলছেন চায়ের গুণমান ও প্রক্রিয়াজাতকরণে এখনও রয়েছে আধুনিক প্রযুক্তির অভাব। অনেক উৎপাদক এখনও প্রথাগত পদ্ধতিতে চা তৈরি করেন, যা আন্তর্জাতিক মান পূরণে ব্যর্থ হয়। এই খাত সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমস্যা সমাধানের পরামর্শ তাদের। বিভিন্ন ধরনের চা মার্কেটে চলে আসছে, সেক্ষেত্রে গুণগত মানের অনেক সমস্যা হচ্ছে। চা শ্রমিক আছে, সেই শ্রমিকদেরও আমাদের অনেক ধরনের তাদের প্রবলেম দেখা দিচ্ছে। প্রাইস ভালো পেতে হলেই আপনাকে এক্সপোর্টে যেতে হবে, কারণ এক্সপোর্টে যদি আপনি না যান ডিমান্ড ক্রিয়েট হবে না। এবং গুণগত মান, আমি বারবারই বলছি যে চায়ের যে গুণগত মানের বিষয়টা সেটাকে খেয়াল রাখতে হবে। এদিকে চা বোর্ড জানালো বিগত 3 দশকে চীন, ভারত বা কেনিয়ার মতো দেশগুলো তাদের চা আন্তর্জাতিকভাবে সুপরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে, যে ক্ষেত্রে বাংলাদেশ এখনও পিছিয়ে। এমন বাস্তবতায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজন টেকসই পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়ন। যে চাগুলো এক্সপোর্ট হয় ওদের অ্যাভারেজ প্রাইস ধরেন $1.2, $1.3, মানে হচ্ছে 140 টাকা 50 টাকা। আমাদের কস্ট অফ প্রোডাকশন 220 টাকার উপরে। তো আমাদের কস্ট অফ প্রোডাকশন কমাতে হবে অথবা কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে। চায়ের উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রক্রিয়াজাতকরণ, প্যাকেজিং উন্নয়ন, ব্র্যান্ডিং সহ নতুন বাজার অনুসন্ধান করতে পারলে বাংলাদেশের চা শিল্প যেমন ফিরে পাবে তার অতীত ঐতিহ্য, তেমনি বাড়বে রপ্তানিও। গুলজার আহমেদ, এখন সিলেট। চট্টগ্রামের বাজারে বেড়েছে দেশীয় মৌসুমি ফলের সরবরাহ, এতে বেশ কিছুটা কমেছে আমদানি করা ফলের দাম। ফলের সরবরাহ ও দরদাম বিষয়ে জানাতে নগরীর ফলমন্ডি বাজার থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, আমদানি করা ফলের দাম কত টাকা পর্যন্ত কমেছে জানাবেন, একই সঙ্গে দেশি ফলের দাম নিয়ে ক্রেতারা কি বলছেন?
মুক্তি, প্রথমে দেশি ফলের খবরটা একটু জানাতে চাই। এখন দেশি ফলের মৌসুম মাত্র শুরু হচ্ছে এবং সেই কারণে চট্টগ্রামের এই ফল মন্ডির প্রতিটি আড়তেই কিন্তু এখন দেশি ফলের সরবরাহ বেড়েছে এবং খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই কিন্তু এখানকার যারা আড়তদার রয়েছেন, যারা শ্রমিকরা রয়েছেন, তারা সে সকল ফল বিক্রি করছেন এবং চট্টগ্রামের নানান প্রান্ত থেকে কিন্তু খুচরা বিক্রেতারা এখানে আসছেন এবং তারা সেই সকল ফল কিন্তু নিয়ে যাচ্ছেন। বিশেষ করে ফলের রাজা যেটিকে বলা হয় আম, এখন ইতিমধ্যেই বাজারে কিন্তু সেই আম উঠতে শুরু করেছে। বিশেষ করে হিমসাগর জাতের আম বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে এসেছে এবং সেই হিমসাগর আম পাইকারিতে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায় মান ভেদে এবং সেইগুলো কিন্তু খুচরা গিয়ে আরও কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং আড়তদাররা বলছেন যে যেহেতু আম পছন্দ করেন এমন মানুষের সংখ্যা খুবই কম, যে কারণে আমের বেচা বিক্রি কিন্তু বেশ ভালো। অন্যদিকে যদি লিচুর কথা বলি, লিচু বাজারে আসতে শুরু করেছে। প্রথম পর্যায়ে স্থানীয়ভাবে উৎপাদিত বা চট্টগ্রামের যে পার্বত্য অঞ্চল রয়েছে সেই পার্বত্য অঞ্চলের যে লিচুগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে প্রতি ক্যারেট 1200 টাকা করে এবং সেই লিচু কিন্তু বেশ কিছুটা আগে থেকে উঠতে শুরু করেছে। এখন বাজারে সেই লিচু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, কিন্তু সবচাইতে চাহিদা যেই লিচুটির রয়েছে সেটি হলো দিনাজপুরের লিচু। সেই দিনাজপুরের লিচু কিন্তু কেবলমাত্র আসতে শুরু করেছে, অর্থাৎ 2-1টি আড়তে আজকে প্রথম চালান এসেছে এবং সেই লিচুগুলোকে ঘিরেই কিন্তু এই যে ভিড় সেটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ সেই লিচুকে কেন্দ্র করেই কিন্তু সবচাইতে বেশি চাহিদা এবং সেই লিচু আমরা জানতে পেরেছি যে বিক্রি হচ্ছে প্রতি শ বিক্রি হচ্ছে পাইকারিতে 420 টাকা। স্বাভাবিকভাবে সেটি কিন্তু খুচরায় গেলে সেটি আরও দাম অনেকটা বাড়বে, কিন্তু সেই লিচুটি যেহেতু আকারে কিছুটা বড় এবং রসালো হয় যে কারণে এটির চাহিদা কিন্তু অনেক বেশি এবং এগুলোর পাশাপাশি সীমিত পরিসরে আমরা দেখেছি যে কাঁঠাল আসতে শুরু করেছে। সেই কাঁঠালের কিন্তু এখনও খুব একটা চাহিদা নেই। আর বিদেশি ফলের কথা যদি বলি, এই যে দেশি ফলের যে দাপট, সেই দেশি ফলের দাপটে কিন্তু বিদেশি ফলের দাম অনেকটা কমতে শুরু করেছে। বিশেষ করে আপেলের কথা যদি বলি, আপেল কিন্তু প্রতি ক্যারেটে দাম কমেছে 200 থেকে 300 টাকা। যে আপেল আগে 4400 থেকে 4300 টাকা বিক্রি হতো সেটি কিন্তু এখন 4000 থেকে 4100 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মালটার কথা যদি বলি, যে মালটা আগে 2800 থেকে 3000 টাকায় বিক্রি হতো সেটি কিন্তু এখন 1500 থেকে 2600 টাকায় বিক্রি হচ্ছে। এভাবে কিন্তু দেশি ফলের দাম কমেছে, কারণ বিক্রেতারা বলছেন যে দেশি ফলের কারণে কিন্তু বিদেশি ফলের ক্রেতা একেবারেই পাওয়া যাচ্ছে না, যে কারণে সেইগুলোর দাম কমেছে। কিন্তু যেহেতু ফলের মৌসুম মাত্র শুরু হয়েছে সেই কারণে দেশি ফলের দাম কিছুটা বাড়তি। মুক্তি। দেশীয় ফলের সরবরাহ দরদাম জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন শোয়েব রহমান। মধুমাস জ্যৈষ্ঠে যশোরের লিচু বাগানে ঝুলছে লিচু। এর মধ্যে শুরু হয়েছে লিচুর বাজারজাতকরণ। তবে ফলন কম হওয়ায় চলতি মৌসুমে লিচুর দাম অন্যান্য বছরের তুলনায় বেশি। বাকিটা জানাবেন রিপন হোসেন। সবুজ পাতার আড়ালে গাছে গাছে থোকাই থোকাই ঝুলছে লিচু। যশোর সদর ও বাঘারপাড়া লিচু চাষের জন্য বিখ্যাত। যশোরে হাজার হাজার লিচু গাছ রয়েছে, যেখান থেকে সরবরাহ হয় রাজধানী সহ সারা দেশে। তবে চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় কমেছে লিচুর ফলন। এতে বাগানীরা তাদের লভ্যাংশ নিয়ে রয়েছে শঙ্কায়। অন্যবার থেকে এইবার যে ফলন হয়েছে 4 ভাগের 1 ভাগ ফলন হয়েছে, কিন্তু মাল খুব সীমিত পুড়িয়ে গেছে রোদের তাপমাত্রায়। অল্প হয়েছে, কিন্তু দামটা মনে হয় একটু আগের থেকে একটু বেশি আছে। লিচু যা হয়েছে, আপনার লিচু তো অর্ধেকের বেশি নষ্ট হয়ে গেছে। যশোরের মধুগ্রামের কৃষক আব্দুল হালিম তার 24টি লিচু গাছে পর্যাপ্ত ফল না হলেও গাছ পরিচর্যায় খরচ করেছেন 50,000 টাকা। তবে সব খরচ বাদ দিয়ে থাকবে না লাভের টাকা। একই অবস্থা যশোর অঞ্চলের অন্যান্য চাষিদেরও। ওষুধ পানি এইসব মিলে প্রায় 50,000 টাকা খরচ হয়ে যাবে। তাতে করে দেখা যাচ্ছে যে অল্প সীমিত কিছু হয়তো থাকতে পারে। এইবার লিচু 7-8টা গাছে আইছে, তখন ওই 1-1.5 লাখ টাকা মতো ওদের বিক্রি হতে পারে। ব্যবসায়ীরা জানান, পাইকারিতে মানভেদে প্রতি হাজার লিচু বিক্রি হচ্ছে 2 থেকে 5,000 টাকা পর্যন্ত, কারণ এবছর বাজারে লিচু অনেক কম উঠেছে। এত স্বাদ এই লিচুর বলার মতো না। অন্য যেখানে যে লিচু হয় তার থেকে আমাদের যশোর লিচু অনেক ভালো। এই বছর কাস্টমার বিভিন্ন দূর দূরান্তের লোক আসতেছে এবং মনে করেন যে প্রচুর দাম, বড় বড় জায়গায় সব জায়গায় যায়। এবছর জেলায় 641 হেক্টর জমিতে লিচুর আবাদ করা হয়েছে। এজন্য ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। ভালোভাবে যাতে কৃষক হারভেস্ট করতে পারে, লিচু হারভেস্ট করতে পারে এবং বাজারজাত করতে পারবে, তার জন্য কারিগরি যে জ্ঞানের দরকার সেটা আমরা কৃষকদেরকে দিয়ে আসছি। জেলায় এবারে 5,400 মেট্রিক টন লিচু ফলনের সম্ভাবনা রয়েছে, যার বাজার মূল্য হতে পারে অন্তত 54 কোটি টাকা। এখন যশোর।
চৈত্র থেকে আষাঢ় পর্যন্ত উপকূলের নদ নদীতে মশারি জালের শিকার করা হয় গলদা ও বাগদা চিংড়ি রেণু। মূলত সাধারণ মানুষের অজ্ঞতা ও দারিদ্রতার সুযোগকে কাজে লাগিয়ে গড়ে তোলা হয়েছে একটি রেণু সিন্ডিকেট, যারা প্রশাসনের নজর এড়িয়েই চালাচ্ছে মশারি জালে রেণু শিকারের মহাযজ্ঞ। এক্ষেত্রে প্রশাসনের দুর্বলতাকেই দুষছেন অনেকে। রেণু সিন্ডিকেট নিয়ে জিয়াদ মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। উপকূলীয় নদ নদীতে নির্বিচারে চলছে রেণু শিকার। এ কাজে মশারি জাল ব্যবহারের কারণে প্রতিদিনই ধ্বংস হচ্ছে নানা প্রজাতির মাছের লার্ভা, ডিম সহ অন্যান্য জলজ প্রাণী। বরগুনা নদী তীরবর্তী এলাকা ঘুরে দেখা যায় রেণু শিকারীদের বেশিরভাগই শিশু কিশোর, যাদের অনেকেই সিন্ডিকেটের দেয়া দাদনের দুষ্টচক্রে আটকে পড়েছেন। মৎস্য বিশেষজ্ঞরা জানান, সিন্ডিকেট বন্ধ হলে মিলবে সুফল। আমরা তো গরিব মানুষ, এই জন্য নাও জাল করতে পারি না, তার জন্য গদির থেকে দাদন নিয়ে আমরা এগুলো করি। মাছ চালান না দিলেই বন্ধ হইবে, আর মাছ যদি পাইকারা চালান দেয় হইলে আমরা মাছ বেচতে পারবো, আর নইলে পারবো না। ছোটো ছোটো ছেলে মেয়ে যারা চাইল্ড লেবারের মধ্যে পড়বে এবং একই সাথে মহিলা, তাদেরকে কম পারিশ্রমিক দিয়ে তাদেরকে এই ছোটো রেণু শিকারের কাজে প্রলোভন দিয়ে থাকে এবং এই কাজটি করিয়ে থাকে। তো আমাদেরকে মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে সঠিকভাবে তদারকি করে এই চক্রকে ভাঙতে হবে। কয়েক ধাপে এই সিন্ডিকেটের কার্যক্রম পরিচালিত হয়। প্রথমে শিকারীদের কাছ থেকে 100 থেকে 150 টাকায় বাগদা ও গলদা রেণু কিনে মহাজনের কাছে বিক্রি করেন হকাররা। এরপর পাইকাররা বাড়তি দরে মহাজনদের গদি থেকে রেণু কিনে সরবরাহ করেন মোকামে। অবৈধ রেণু শিকারীদের ঠেকাতে অভিযানে নেমে হামলা শিকার হতে হয় মৎস্য বিভাগের কর্মকর্তাদের, যার নেপথ্যে থাকে প্রভাবশালী সিন্ডিকেট। পুরুষ মহিলার এখানে ইস্যু আছে, মহিলা ম্যাক্সিমাম ধরে। তো আপনি সব সময় তাদের বিরুদ্ধে 100 ভাগ প্রয়োগ করা খুব মুশকিল হয়ে পড়ে। প্রতিদিনই আহরণ করে জোয়ারের সময়। তো আমাদের ম্যান পাওয়ার একটা অবস্ট্যাকেল, এবং এটা নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে তারা কাজগুলো করে। অনুসন্ধানে নেমে সদরের লতাকাটা খেয়াঘাটে হাতে নাতে ধরা পড়ে সিন্ডিকেটের সদস্য। এ সময়ে 25,000-এর মতো রেণু মৎস্য বিভাগের নির্দেশনায় অবমুক্ত করা হয়। জেলার সবচেয়ে বড় মোকামের খোঁজে পাথরঘাটায় যাওয়ার পথেই দেখা যায় মোটর সাইকেলে করে রেণু সরবরাহ করছে সিন্ডিকেটের আরেক সদস্য। তাকে থামানো হলে কয়েক মিনিটের মধ্যেই হাজির হন চরদুয়ানি সিন্ডিকেটের হোতারা। সব দেয় আমার অফিস, সব দেবে। তেল খরচটা আমরা দিব। আপনার পরিচয় দিচ্ছেন না ভাইজান নেন। অনুসন্ধানে দেখা যায় বরগুনায় প্রায় 30টির বেশি গদি রয়েছে। আমতলীর পচা কোরালিয়ার জালাল, বগির মোহাম্মদ মতি, কালমেঘা এলাকার মোহাম্মদ মোস্তফা মৃধা সহ তালতলী উপজেলা ও বামনায় প্রভাবশালীরা গড়ে তুলেছেন শক্তিশালী সিন্ডিকেট। অন্যদিকে সদরের ফুলঝুরি এলাকায় ঘরে ঘরেই চলে অবাধে রেণু বেচাকেনার কার্যক্রম। এমনকি সিন্ডিকেট সদস্যরা নিজ মুখেই স্বীকার করেন বিষয়টি। সানু মেম্বার আছে, সুমন আর আছে সুনীল বাবু, আমরাই 6-7 মিলিয়া 5 মিলিয়া আমরা 5 জন ব্যবসাতেছি। ভালো হলো যে আমাদের নলেজে আসছে। এবার এটা পরিবহনের সাথে কারা জড়িত বা টোটাল সিন্ডিকেট সংগ্রহ থেকে শুরু করে এই গদি পর্যায় পর্যন্ত কারা এটার সাথে জড়িত আছে, এগুলো যাচাই বাছাই করে তাদের তথ্য সংগ্রহ করে তাদের বিরুদ্ধে আভিযানিক ব্যবস্থা নেওয়া হবে। সিন্ডিকেট চক্র বরগুনা থেকে প্রতিদিন লাখ লাখ রেণু পিরোজপুরের রুট ব্যবহার করে পাঠিয়ে দেয় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে। এসব রুটে নজরদারি বৃদ্ধির পাশাপাশি পদক্ষেপের কথা জানান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই আইন লঙ্ঘনকারীকে আমরা কঠোরভাবে দমন করতে চাই। রেণু শিকার বন্ধে প্রশাসন সবসময় থাকে কঠোর অবস্থানে। তবুও সিন্ডিকেটের দুষ্টচক্রে কখনোই বন্ধ হয় না রেণু শিকার, যা দেশের সামগ্রিক মৎস্য খাতের জন্য হুমকি স্বরূপ। তাই মৎস্য গবেষক এবং সচেতন মহল বলছেন, প্রান্তিক পর্যায়ে শিকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পুরোপুরি বন্ধ করতে হবে রেণু সিন্ডিকেট। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা।
সময়ের আগেই কড়া নাড়ছে বর্ষাকাল, তার উপর প্রতিবেশী দেশের সাথে সামরিক উত্তেজনার সপ্তাহ পেরোলো। এমন সময় চাল রপ্তানি বাড়ানোর দিকে ঝুঁকছে এই খাতে বিশ্বের শীর্ষ দেশ ভারত। এতে বিশ্ববাজারে প্রধান এই খাদ্যশস্যের দাম স্থিতিশীল হবে বলে আশা জোরালো হচ্ছে। তবে পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতে ভারতের সিদ্ধান্ত চালের বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা সংশ্লিষ্টদের। নুসরাত কামালের প্রতিবেদন। পঞ্জিকার পাতায় বর্ষার আগমন জুনের মাঝামাঝিতে। ভারতের দক্ষিণ প্রান্তে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্বাভাবিকের চেয়েও এক সপ্তাহ আগে 13 মে শুরু হয় ঝুম বৃষ্টি। কেরালাতেও বর্ষার ঘনঘটা, তাও নির্দিষ্ট সময়ের খানিকটা আগেই। কৃষি নির্ভর ভারতে জুন থেকে সেপ্টেম্বর বৃষ্টির সময়। দেশটিতে বছরের মোট বৃষ্টির 70% হয় এই 4 মাসে। পুরো উপমহাদেশে ধান চাষে গুরুত্বপূর্ণ এ সময়। ব্যবসায়ীরা বলছেন, ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতির প্রভাব পড়েছিল চালের বাজারেও। দাম বেড়ে গিয়েছিল 10 থেকে 12%। এরপর অস্ত্রবিরতি কার্যকরের পর থেকে এশিয়ার প্রধান বাজারগুলোতে 2 সপ্তাহে চালের রপ্তানি মূল্য কমেছে। বিশেষ করে ভারতীয় চালের রপ্তানি মূল্য নেমে এসেছে 2 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। 5キロで2000円ぐらいまでだったらそこまで家計に響かないんですけど。সর্বভারতীয় চাল রপ্তানিকারক সমিতির তথ্যমতে ভারতের সবচেয়ে প্রিমিয়াম বা উচ্চমানের চাল বাসমতি বিশ্ববাজারে বিক্রি হয়েছে প্রতি মেট্রিক টন 1200 থেকে 1700 মার্কিন ডলারে। থাইল্যান্ড আর ভিয়েতনামের একই মানের চালের তুলনায় ভারতীয় বাসমতির দাম টন প্রতি $50 কম। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য, গেল 2 সপ্তাহ ভারতের 5% খুদযুক্ত সেদ্ধ চালের দাম ছিল প্রতি টন $384 থেকে $391। 5% খুদযুক্ত সাদা চাল বিক্রি হয় $378 থেকে $385। পাক ভারত সংঘাত সর্বাত্মক যুদ্ধে রূপ নিতে পারে এমন শঙ্কায় 2 দেশ চাল রপ্তানি বন্ধ করে মজুত বৃদ্ধি এবং বন্দরে অবরোধ আরোপের পদক্ষেপ নিতে পারে বলেও ছিল শঙ্কা। অস্ত্রবিরতির পর সে শঙ্কা আপাতত কেটে গিয়ে চলতি বছর চাল রপ্তানি আরও বাড়বে বলে আশা ভারতীয় ব্যবসায়ীদের। তবে কী পরিমাণ রপ্তানি বাড়তে পারে সে আভাস মিলতে শুরু করবে 15 জুনের পর বেশিরভাগ অঞ্চলে ধানের বীজ রোপণ শুরু হলে। কিন্তু কাশ্মীর ইস্যুতে দ্বন্দ্বের জেরে পাকিস্তানের সাথে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি এখনও বন্ধ রেখেছে ভারত। বর্তমানে চুক্তি স্থগিত করে ভারত সরকারের বাঁধ বন্ধ রাখার সিদ্ধান্ত চালের বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও শঙ্কা সংশ্লিষ্টদের। জলবায়ুবিদরা বলছেন, বর্ষায় বৃষ্টির ধরন বদলে যাওয়া বা নির্দিষ্ট সময়ের আগেই বর্ষার আগমনে এসব নদীর পানি প্রবাহ কিভাবে নিয়ন্ত্রণ করা হবে সে বিষয়ে দ্রুত আলোচনায় বসা উচিত ভারত ও পাকিস্তানের। নুসরাত কামাল, এখন বিশ্ব। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে আজ নির্বাচন কমিশন ভবনের সামনে এনসিপির বিক্ষোভ, স্থানীয় সরকার নির্বাচনের দাবি। এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ইশরাকের মেয়র ইস্যুতে রিটের আদেশ আজ, দাবি আদায়ে নগর ভবনের সামনে জড়ো হয়েছেন ইশরাক সমর্থকরা। ঈদ যাত্রায় পশ্চিমাঞ্চলে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, শতভাগ বিক্রি অনলাইনে, পূর্বাঞ্চলে মিলবে দুপুর 2টা থেকে। হাট না বসলেও খামারে কোরবানির পশু বেচাকেনা শুরু, গত বছরের চেয়ে দাম বেড়েছে অন্তত 10%। এবং 1 দশকে বাংলাদেশের চা রপ্তানি কমেছে 7 গুণ, আন্তর্জাতিক মান অর্জনে পিছিয়ে পড়ার অভিযোগ গবেষকদের। এই ছিল এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/এখন.tv।